সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের বিষয় নির্বাচনী বিতর্ক এবং প্রাসঙ্গিক ভাবনা। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট ভিপি ইব্রাহিম খলিল। ইব্রাহিম ভাই, আপনাকে স্বাগত স্টুডিওতে। উপস্থিত রয়েছেন গণরাজনৈতিক জোট গর্জোর সভাপ্রধান জনাব মঈনুজ্জামান লিটু, আপনাকেও স্বাগত। এছাড়া আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক শাহিন চৌধুরী। শাহিন ভাই, আপনাকে স্বাগত। দর্শক, পরিচয় পর্বের পর আমরা চলে যাচ্ছি আলোচনায়। ইব্রাহিম ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমার এই প্রশ্নটা একটু প্রেক্ষাপটে একটু বড় হবে, একটু ধৈর্য ধরে শুনে তারপরে আলোচনায় আসবেন আশা করি। সেটি হচ্ছে, আজকে সিলেটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং তিনি আশা করেন দেশ এই নির্বাচনের পর দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। আমি এখানে যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে সামনের ফেব্রুয়ারি মাস মানে বাংলাদেশে ফ্যাসিবাদের পতনের অন্তত 1.5 বছর পরের ঘটনা। তো ফ্যাসিবাদের পতনের 1.5 বছর পরে গিয়েও বিএনপির মতো একটা বৃহৎ সংগঠন, যারা অন্তত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 3 বার এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে অর্থাৎ দীর্ঘ সময় দেশ পরিচালনা করেছে, সেই দলের মহাসচিবকে ফ্যাসিবাদের পতনের 1.5 বছর পর নির্বাচন হবে বলে আশা করতে হচ্ছে। এই যে আশা করতে হচ্ছে, এই বিষয়টা বা এই পরিস্থিতিকে আমরা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের অর্জন বলবো না বর্জন বলবো, কিভাবে দেখেন আপনি? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সহালোচক দ্বয়, আসসালামু আলাইকুম। গত 17 বছর এদেশের মানুষের মনে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ওয়াজেদ এমনভাবে ভয় ঢুকিয়ে দিয়েছে, এদেশের মানুষ মনেই করেছিল হয়তোবা শেখ হাসিনা আরও কিছুদিন ক্ষমতায় থাকবে, বা তাদের যে দেওয়া গাইডলাইন 41 সে পর্যন্তই হয়তোবা থাকবে। বিএনপি 17 বছর আমরা যেইভাবে আন্দোলন সংগ্রাম করে মাঠে থেকেছি, গুম খুন ক্রসফায়ার ইত্যাদি সহ্য করে আমরা কিন্তু আন্দোলনের মাঠে ছিলাম এবং আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে গিয়েছি। 5 তারিখে এই ফ্যাসিস্ট পতনের পরে এবং আগে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, ফ্যাসিস্টের পতন হয়েছে, পালিয়ে গেছে সামগ্রিক অর্থে এই 1 বছরে, আর কয়দিন বাকি আছে, মাত্র 1 বছর। 1 বছরে আমরা সংস্কার বলি, নির্বাচন বলি, আমাদের অর্জনটা কী? তাহলে দেখা যাবে যে এই অন্তর্বর্তী সরকার তারা যে উদ্দেশ্য নিয়ে বা তাদের কথাবার্তার মধ্যে একদিক থেকে বিশ্লেষণ করতে গেলে বিস্তর ফারাক রয়েছে। আমি শুধু একটি উদাহরণ দিতে চাই যে ডক্টর ইউনূস সাহেব কিন্তু মুখ দিয়ে এখনও নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় সুস্পষ্টভাবে কিছু বলছেন কিনা আমার জানা নেই, আপনারা ভালো বলতে পারবেন। উনি লন্ডনে গিয়ে একটা বৈঠক করলেন, দেশবাসীর মধ্যে একটা আশার সঞ্চার হলো যে হয়তোবা সেইটা দ্রুততম ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা হবে। কিন্তু তারপরের যে কাহিনীগুলো, একটি দল বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আবার বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন। তো এই কারণে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের মাননীয় মহাসচিব যথার্থই বলেছেন। মাননীয় মহাসচিব স্যার সিলেটে যে কথাটা বলেছেন যথার্থই বলেছেন। আজ থেকে লন্ডন থেকে আসার পরে আমাদের দেশের বা আমাদের মনের যে চিন্তা চেতনা যেটা ছিল, আমার মনে হয় যে এখন সেই চিন্তা চেতনার মধ্যে থাকলেও অনেকটা আশঙ্কার মধ্যে আছে, সংশয়ের মধ্যে আছে। কারণ কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টা একটা বৈঠক হয়েছে। আমরা আশা করেছিলাম যে তাদের বক্তব্যে দেশ জাতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটা গাইডলাইন, সুস্পষ্ট গাইডলাইন পাবে। তা কিন্তু পায় নাই, বরং সেটাকে আরও মানে কি ধূম্রজালের সৃষ্টি করেছে। প্রধান নির্বাচন কমিশনার মহোদয় কি বলেছেন যে প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি।
তাহলে ওনাদের সাথে কী আলোচনা হলো? উনি প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা, দুইজনের মধ্যে তো এবং দেশে যখন নির্বাচনের ব্যাপারে নানামুখী আলোচনা, অন্যান্য গল্প গুজব হতে পারে, কিন্তু মূল যে পয়েন্টটা থাকা দরকার ছিল, আমি যেটা মনে করি, সেখানে নির্বাচন নিয়ে কথা হওয়াটা দরকার ছিল। কিন্তু সে সুস্পষ্টভাবে বলেছেন এই নিয়ে কোনো কথা হয়নি। তো এখন এই আশঙ্কা বলি বা যেটাই বলি না কেন, আজকে সংস্কার, কি সংস্কার হয়েছে? 11 মাসের কি সংস্কার হয়েছে? বিচার, কি বিচার হয়েছে? পালিয়ে যেতে যাদেরকে সাহায্য করলো তাদেরকে বিচারের কথা বলা হয়, আমরা এগুলো বললেই আবার দোষ হয়ে যায়। কারণ এই 11 মাসে যদি কোনো সংস্কার না হয়ে থাকে, এটা তো সেই শুভঙ্করের ফাঁকির মতো। এখনও বলে সংস্কার, 11 মাস পরেও বলে সংস্কার, আরও সামনে কয় মাস পরে কি বলবে, এ তো আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ বলতে পারবে না। তা আমি মনে করি যে ফ্যাসিস্ট যে কায়দায় তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে, আমার মনে হয় আর কিছুদিন গেলে একই জিনিস আরও মানে পরিষ্কার হয়ে যাবে। আজকে আমরা আলাপচারিতে একটু আগে কথা বলতেছিলাম যে এনবিআর তারা গণতান্ত্রিক বিশ্বে, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ বা দাবি দেওয়ার জানানোর একটা অপশনই আছে। এখন তাদেরকে কি করা হচ্ছে? দুদক দিয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এটা কিন্তু গত 17 বছর ফ্যাসিস্ট বিএনপির নেতাকর্মীদেরকে দুদক দিয়ে ভয় দেখিয়েছে, দুদকে মামলা করে হয়রানি করা হচ্ছে। সুতরাং রাস্তা তো মনে হয় একটাই, একই রাস্তায় যদি যায় এর পরিণামও কিন্তু ভালো হওয়ার কথা না। আপনার কথা পরিষ্কার ভিপি ইব্রাহিম, আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন। শাহিন ভাই, আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে ইব্রাহিমের কথায় একটা কথা প্রশ্ন তুলেছেন তিনি, যে সংস্কার কতটা হয়েছে, এই সংস্কার 11 মাস সময় চলে গেছে, কিন্তু সংস্কার কতটা হয়েছে। এবং এই আলোচনাটা তিনি তুলেছেন এই কারণে যে একটি দল বা কিছু দল বা কিছু গোষ্ঠী এইভাবে পরিষ্কার করে বলছে যে বিচার, সংস্কার এগুলো না হলে নির্বাচন হবে না। বিচার এবং সংস্কার হওয়ার পরে স্থানীয় নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হওয়ার পর জাতীয় সংসদ নির্বাচন হবে এবং পিআর পদ্ধতিতে। কেমন? তো এই যে সংস্কার কতটা হয়েছে সে প্রশ্ন তুলেছেন ভিপি ইব্রাহিম সাহেব। পাশাপাশি এই যে কথাগুলো বললাম, সামগ্রিকভাবে আপনি কিভাবে দেখছেন, কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে এশিয়ান টিভির দর্শকদের ধন্যবাদ, আমার দুই সহজ আলোচক তাদেরকে ধন্যবাদ। ওনার রাজনীতিবিদ, আমরা সাংবাদিকদের সঙ্গে আলোচনায় আমাদের কিছুটা মতভেদ হবে, এটি স্বাভাবিক। আমি আপনার প্রশ্নের জবাবে যাওয়ার আগে ইব্রাহিম ভাইয়ের একটা প্রশ্ন একটু সংক্ষেপে একটু ব্যাখ্যা দিয়ে নিই, তাহলে ইব্রাহিম ভাইয়ের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। যেমন উনি বলছেন যে 1 বছরে এই সরকারের অর্জন কি, উনি কোনো অর্জন দেখছেন না। কিন্তু আমি বলি 1 বছরে এই সরকারের অর্জন হচ্ছে অর্থনীতিকে একটা স্টেবল সিচুয়েশনে নিয়ে যাওয়া। শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন $13 বিলিয়ন ছিল আমাদের রিজার্ভ, এখন সেটা $30 বিলিয়ন ছাড়িয়ে গেছে। শুধু তাই না, এই সময়ের মধ্যে কিন্তু এই গ্যাসের মূল্য পরিশোধ, আদানির বিদ্যুতের টাকা পরিশোধ, শত শত কোটি টাকা ঋণও এই সরকার পরিশোধ করেছে, এটা একটা অর্জন। তারপরে আমি মনে করি যে দ্রব্যমূল্য এখন অনেকটাই সহনীয় পর্যায়ে। মানুষ কিন্তু গত রমজান থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু একসময় মানুষের ধারণা হয়েছিল যে ইন্ডিয়াতে পেঁয়াজ না আসলে আমাদের দেশে পেঁয়াজ পাওয়া যাবে না, কিন্তু এরা প্রমাণ করেছে যে ইন্ডিয়াতে কিচ্ছু না আসলেও এদেশে কোনো সমস্যা হয় না। তারপরে শেখ হাসিনার বিচার, যে বিচারটা আসলে একটু বিলম্ব, বাট ট্রায়ালটা অলরেডি শুরু হয়েছে, আজকেও আপনি দেখেছেন। এবং কোনো একটা মামলায় 6 মাসের কারাদণ্ড হয়েছে, কারাদণ্ড হয়েছে, সেটা হলো আদালত মামলা ঠিক না। আচ্ছা, কন্টেম্পট অফ কোর্ট। আচ্ছা, একটা হলো 15টি সংস্কার কমিশনকে আপনি সময় দিবেন না তদন্ত করার জন্য? গুম কমিশন থেকে শুরু করে ওনাদেরই লোকরা ভিকটিম হয়েছে। 15টি সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। এখন সংস্কার নিয়ে যে আলোচনা, আপনি যেটা আসলে সংস্কার নিয়ে, আমি মনে করি যে খুবই পজিটিভ দিক। সংস্কার নিয়ে আলোচনা কিন্তু অনেক দূর এগিয়েছে, কিন্তু এই মাসে শেষ হবে কি না আমি সেটা জানি না। কি এগিয়েছে, যেমন ধরে সংসদের 2 কক্ষ, এটা বিষয়ে কিন্তু মেজর পার্টিগুলো এক হয়ে গেছে। তারপরে আপনার আর্টিকেল 70, যেটা 70 অনুচ্ছেদ, যেটা নিয়ে বলা হয় যেটা ফ্যাসিস্ট সৃষ্টির, সেটা কতটুকু সংশোধন হবে সেটাও কিন্তু বিএনপি সহ সকল দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেটা কি, যে এখানে শুধুমাত্র আগে আর্টিকেল 70-তে কি ছিল, যে ফ্লোর ক্রস করা যাবে না, অর্থাৎ যে দল থেকে নির্বাচিত তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ভোট দেওয়া যাবে না। কেন এখন যেটা সংস্কার হয়েছে,
হচ্ছে আর কি, মানে প্রস্তাবটা প্রস্তাবটা চূড়ান্ত হয়েছে, ঐক্যমত্য হয়েছে। সেটা হলো যে শুধুমাত্র গভর্নমেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন যেটা, মানে সেইটা ছাড়া, আর অর্থ বিল মানে হলো বাজেট পাশের যে, এটা ছাড়া বাকি যে কোনো বিষয় এমপিরা স্বাভাবিক ভোট দিতে পারে, স্বাধীনভাবে ভোট দিতে পারে। এটা কিন্তু মানে আমি মনে করি এটা বড় অগ্রগতি, কিন্তু ঐক্যমত হয়েছে। এখন আরও ছোটোখাটো বিষয়ে অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে, কিন্তু এখন মূল যে জটিলতাটা তৈরি হয়েছে, আপনি নিজেও পয়েন্ট আউট করেছেন যে কোনো কোনো দল স্থানীয় সরকার নির্বাচন পিআর চাচ্ছে। এটা আমি মনে করি যে এটা নির্বাচন বিলম্বিত করার এক ধরনের কৌশল হতে পারে। কারণ হলো আগে কিন্তু একটা বিতর্ক ছিল কবে হবে নির্বাচন, কবে হবে, সেই ডেটটা মোটামুটি চিফ অ্যাডভাইজার সাহেব জুনে ছিলেন, তিনি আবার এপ্রিলে আসলেন, কিন্তু এর আগে আসতেছিলেন না। আবার বিএনপি ডিসেম্বরের মধ্যে ছিল, বিএনপি পরবর্তীতে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারিতে রিল্যাক্স করে দিয়ে এবং পিছিয়ে গেল। এইটা মোটামুটি কিন্তু ঐক্যমত হয়ে গেছে। কিন্তু এই ঐক্যমত হওয়ার পরে যে 2-3টা দাবি আসছে, যেমন পিআর পদ্ধতি, আমি মনে করি যে পিআর পদ্ধতি নিয়ে যে দাবি দুটি দল করছে, এই দাবিটার যৌক্তিকতা নিয়ে আমারও প্রশ্ন আছে। কারণ পিআর পদ্ধতি পৃথিবীর কোন কোন দেশে আছে আমি জানি না, আমার মনে হয় 1-2টা দেশে থাকতে পারে। আছে, অনেকগুলো দেশে আছে, 80টা দেশের মতো আছে, কিন্তু ভিন্ন ভিন্ন প্রক্রিয়া হিসেবে আমরা যাদের চিনি, ধরেন মনে করেন আমাদের প্রতিবেশী দেশ ভারত, যেটা প্রায় 150 কোটি, সেখানে কি পিআর পদ্ধতি আছে? নেই। ব্রিটেনে আছে? নেই। জার্মানিতে আছে? নেই। জার্মানিতে আছে, আমাদের বোধহয় আমাদের এই ইয়ের ভিতরে বোধহয় নেপালে আছে। হ্যাঁ, নেপালে আছে, এদিকে বেলজিয়াম, জার্মানি, অনেক দেশে আছে, কিন্তু প্রক্রিয়াটা ভিন্ন। দাবিটা আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো বসলে এটা সলভ হয়ে যাবে। কিন্তু এখন আরেকটা বিতর্ক আসছে স্থানীয় সরকার নির্বাচন। এটাও আমি মনে করি যে এটা আমার কাছে যৌক্তিক দাবি মনে হয় না, যে স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন তারপর জাতীয় নির্বাচন। তার মানে কি? স্থানীয় সরকার বলতে কি বোঝায়? ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম জেলা পরিষদ পর্যন্ত সবগুলো কিন্তু স্থানীয় পরিষদ, সিটি কর্পোরেশন পর্যন্ত। তাহলে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ আছে কত উপজেলাই তো আছে 450-এর উপরে, জেলা পরিষদ আছে 64। এই 5 বছরও তো শেষ হবে না স্থানীয় পরিষদ নির্বাচন, অত সোজা। তো তার মানে এই ধরনের দাবি যারা তোলে, আমি মনে করি যে এটা অমূলক দাবি। এটা হলো নির্বাচনকে দীর্ঘায়িত করা, বিলম্বিত করার এক ধরনের কৌশল। এখন আমি মনে করি যে প্রথম মেজর বড় পার্টি হিসেবে বিএনপির এখানে একটি রোল আছে, এবং ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজকেও বৈঠক ছিল, আপনি মনে হয় দেখছেন। আমার ধারণা যে এই মাসের মধ্যে একটা সমাধানে পৌঁছাতে পারবে। যদি না পারে, আর একটা হুমকি কিন্তু আছে, আপনি এটা খেয়াল করেছেন কিনা, যে জুলাই অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত তাদের যে দল এনসিপি এখন মাসব্যাপী পদযাত্রার কর্মসূচি দিয়েছে, আপনি জানেন। এরা নেতৃবৃন্দ এখন উত্তরাঞ্চলে আছে। তারা কিন্তু একটা কথা বলছে যে যদি 5ই আগস্টের মধ্যে জুলাই ডিক্লারেশন দেয়া না হয়, তাহলে আমরা নিজেরাই ডিক্লারেশন দিয়ে দেব। তার মানে এটা একটা সংঘাতের কিন্তু আমি একটা আভাস পাচ্ছি। এখন যদিও ডক্টর আলী রিয়াজ পূর্বে এক বক্তৃতায় বলেছিলেন যে তিনি 15ই জুলাইয়ের মধ্যে জুলাই ডিক্লারেশনের ব্যাপারে একটা কনসেনসাসে পৌঁছাতে পারবেন, কিন্তু এখনো পর্যন্ত তো পৌঁছাতে পারেননি। তারা 15 জায়গায় হয়তো 30 জুলাই আমরা ধরলাম, তার মধ্যে যদি না হয়, তাহলে আমি মনে করি যে আর একটা মানে রাজপথ আবার আর এক দফা উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে, যেটা আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে একবার হয়েছে, এর আগে বঙ্গভবন ঘেরাও হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেই ধরনের একটা ঘটনার শঙ্কা আমি লক্ষ্য করছি। তো সব কিছু এখন নির্ভর করছে যে রাজনৈতিক দলগুলো কিভাবে হ্যান্ডেল করে, এবং সরকারের আছেন যারা, তারা এটা কিভাবে এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। জি, শাহিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। সৈয়দ মঈনুজ্জামান লিটু, আপনার কাছে একটু আসতে চাই। সেটি যে আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই, সেটি হচ্ছে যে আজকে সিলেটে বিএনপি মহাসচিব কথা বলেছেন, জনসভা করেছেন, সেখানে যে ওই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই আশা তিনি করেন। এই বক্তব্যের পাশাপাশি তিনি একথাও বলেছেন যে নির্বাচন পিছিয়ে গেলে মবক্রেসি বাড়বে, অর্থাৎ এই যে মব ভায়োলেন্স, মব জাস্টিস বলতে এখন যে শব্দটা যথেষ্ট প্রচলিত হয়ে গেল, এটা বাড়বে, অর্থাৎ ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি বাড়বে, বিনিয়োগ আসবে না, এ সমস্ত কথা বলেছেন। কিভাবে দেখছেন, কতটা বাস্তব এই কথা, যৌক্তিক কিনা? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে দুজন সহ আলোচককে অনেক শুভেচ্ছা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা তো প্রথমত যৌক্তিক, দ্বিতীয় হচ্ছে
তিনি যে তার অত্যন্ত দুইটা অংশ, একটা হচ্ছে তিনি সংশয় প্রকাশ করেছেন। আসলে মানে সংশয় না থাকলে তো মানে হতে পারে এরকম কথা আসে না। তো সেই সংশয়টার জন্য খুবই যৌক্তিক কারণ আছে। প্রথম কারণটাই হচ্ছে এই যে আমাদের প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যে মিটিংটা করেছেন, সেখানে তিনি বলেননি এভাবে যে যদি নির্বাচন কমিশন প্রস্তুত থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাস্ট এইভাবে উনি বলতে পারতেন, কারণ তিনি তো নিজে সরাসরি সরকার প্রধান হিসেবে বলতে পারেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তিনি শুধু এটুকুই বললেই পারতেন যে নির্বাচন কমিশন প্রস্তুত থাকলে হবে। কিন্তু তিনি কিন্তু খুব সুকৌশলে, আমার মনে হয় একটা ইচ্ছা করেই চাতুরতার সঙ্গে তিনি এই কথাটা বলেছেন যে বিচার বা অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো যদি ঠিকঠাক থাকে। তার মানে তিনি তো সন্দেহ রেখেই আসছেন, তো সেখান থেকে সংশয় তো থাকবেই। তো আবার একই সঙ্গে সংশয়ের আরও কত কারণ দেখেন। এই যে আমরা যাদেরকে এই যে বলি কিংস পার্টি বলছি, বাস্তবেই কিংস পার্টি যেহেতু এখনও তাদের একজন সহযোদ্ধা সরকারে আছেন, 2 জন আছেন, তো তারা তো প্রতিদিনই বলছে এটা না হলে আমরা নির্বাচনে যাব না। যদিও তারা বিভিন্ন জায়গায় প্রার্থী দিচ্ছেন, সেই সব প্রার্থীগুলো নিয়ে কথা আছে যে মানুষ বলে যে তাদের ভোটের অবস্থা খুবই দুর্বল, তারপরেও তারা কাজ করছেন। কিন্তু তারপরেও তারা নিয়মিত এই কথাগুলোই বলে আসছেন যে এটা না হলে হবে না, ওটা না হলে নির্বাচনে যাব না। তো তারা না চাইলে তো আসলে এই সরকার নির্বাচন দিবে না, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেনই যে তিনি তাদের প্রতিনিধি। তো সেখান থেকে সংশয় তো থাকবেই। আরেকটা কথা হচ্ছে যে এই যে মবক্রেসির যে ব্যাপারটা, এটাও কিন্তু দেখেন একেবারে মানে এখন যেটা হচ্ছে মানে মব নিয়ে আমরা সমালোচনা করছি সর্বস্তরে, এটা নিয়ে কিছু কিছু বক্তব্য হচ্ছে সরকার দিচ্ছেনও, কিন্তু সরকার আবার এগুলোকে মানে অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ারও চেষ্টা করছেন। সরকারের বেশ মানে পদস্থ জায়গা থেকেও আবার এগুলাকে এটা এক ধরনের প্রতিবাদের অংশ, এটা মানে প্রেশার গ্রুপ, এইগুলো বলে মানে একেবারে প্রচ্ছন্ন প্রশ্রয় দিচ্ছেন। তো আমি যদি একটা অন্যায় করে প্রশ্রয় পেয়ে যাই তাহলে তো আমি বাধা মানবো না, কারণ আমি তো এটাতে মানে মজা পাচ্ছি। আপনি দেখেন অ্যাটিটিউডগুলো এদের কিন্তু মানে যেটাকে আমরা পোলাইটনেস বলি, যেটা মানে একজন রাজনীতিবিদের মানে সবচেয়ে প্রধান মূলধন, তো তারা কিন্তু তাদের অ্যাটিটিউডটা কিন্তু সেই ধরনের না। তারা তাদের কর্তৃত্ব পরায়ণ একটা চিন্তা, সব সময় কথাগুলোই তারা বলেন যেন এটা করতে পারেন সেটা করতে পারেন। তো তাদের অ্যাটিটিউডের সঙ্গে তাদের যদি এই মানে মবের যে আচরণ, এই আচরণগুলো যদি আর প্রশ্রয় পায় সরকারি মানে পদস্থ মানুষদের কাছ থেকে, তো এটা যে কোন পর্যায়ে যেতে পারেন সেটা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন বিদগ্ধ মানুষ তো বুঝতেই পারেন। তো সেই জায়গা থেকে তিনি কথা বলেছেন। তো আমি একটু জায়গায় মানে একটা জায়গায় একটু পরিষ্কার করি যে দেখেন এই যে ভাইও কিছু কথা বলছিলেন যে মানে যে ইসের সংস্কারের কিছু জায়গা, তারপরে যে জায়গাগুলো ইমপ্রুভমেন্ট উনি বলছেন, এই জায়গাগুলোতে কিন্তু আসলে মানে মানুষ কিন্তু ঠিকই ভাবে মনে করে বলে আমি রাজনীতির মাঠ থেকে যেটুকু সামান্য জানি, আমার কিছু কাছে কিন্তু মনে হয় না। কারণ দেখেন সংস্কার জিনিসটাকেই বোধহয় ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। সংস্কার মানে কিন্তু এটা না যে একটা এই অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন 1 বছর ক্ষমতা হয়ে গেছে, আর হয়তো 6 মাস তারা থাকবে বা যে কদিন থাকবে, যাবার আগে তারা কিছু নিয়ম বলে দিয়ে যাবে যে এই আইনগুলো পরিবর্তন করতে হবে সংবিধান থেকে, ব্যাস হয়ে গেল। সংস্কার জিনিসটাই তো পরিবর্তন, সেই পরিবর্তনটা তো হয়নি। জনগণের কাছে সংস্কার বলতে বোঝায় যদি এমন হতো যে আমরা আগে একটা সরকারের ব্যবস্থাপনায় ছিলাম যেখানে অনিয়ম দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক অবস্থা ছিল, সেখানে পেশি শক্তি ছিল মানে একমাত্র আইন, সেই জায়গা থেকে আমরা মানে সেই সরকারটাকে যখন মানে সরালাম, তখন আমরা জনগণ মনে করলো কি যে এখন ওই সমস্যাগুলো আর থাকবে না, ওই অবিচার অন্যায়গুলো আর থাকবে না। তার মানে এই তো মানে এই এখনকার অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা করতে পারতেন যে তারা ক্ষমতা আসবার পরে বা তারা দায়িত্ব নেবার পরে এই একই ধরনের অন্যায় অবিচার আর হয়নি, তখন এই সরকার বলতে পারতো যে যেহেতু আমরা দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেছি, একটা সরল জায়গায় নিয়ে গেছি যেখানে জনগণের মানে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তো এই অবস্থাটাকে যেন আর কখনো নষ্ট না করতে পারে পরবর্তী নির্বাচিত সরকার অথবা পরবর্তী সরকারগুলো, সেজন্য আমাদের কিছু আইন করা দরকার, যে আইনটা চালু থাকলে এই ভালো অবস্থাটা সামনের দিকেও চলতে থাকবে।
তাহলে সেটা জনমানুষকে স্পর্শ করতো, সেটা হতো সেই সংস্কারের প্রতি জনগণের আগ্রহ থাকতো। সেটা তো হয়নি, সেই আগের মতো একই রকম অনাচার অবিচার দুর্নীতি চলছে। তাহলে মানুষের তো এই সংস্কার নিয়ে আগ্রহ হওয়ার কথা না, কারণ আইন দিয়ে তো মানুষ মানে বিবেচনা করে না, আইনের প্রয়োগ নিয়ে বিবেচনা করে। এখনো মানে এই দেশের প্রধান সমস্যা করে দিচ্ছি, মানে মানুষের প্রধান সমস্যাই তো আইন দেশে আছে, কিন্তু যে আইন যারা পরিচালনা করেন তারা এই আইনের অপব্যবহার করেন এবং তাদের প্রতি রুষ্ট হয়ে সাধারণ মানুষ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে তারাও আইনকে সম্মান করেন না। তো আইন যতই হোক সেই সমস্যা থেকেই গেল, তার মানে এর পরেও যত আইন হবে সেগুলোও কেউ মানবে না, মানুষ তো এটাই ধরে নিবে। কারণ মানে পরিস্থিতি তো পরিবর্তন হয়নি, তো পরিস্থিতি পরিবর্তন হয়নি, আইন প্রয়োগ করলেই মানে পরিস্থিতির পরে কি এসে বদলে ফেলবে এটা তো জনগণ মানে ভাবে না। জি, অনেক ধন্যবাদ সৈয়দ লিটু আপনাকে। দর্শক, আমরা একটা বিরতিতে যাব, সঙ্গেই থাকুন, খুব শিগগিরই ফিরছি। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। ইব্রাহিম ভাই, আমি আপনার কাছে আসতে চাই এবার। সেটি হচ্ছে যে অনেকেই বলছেন যে এই যে সংস্কার, বিচার, তারপরে স্থানীয় নির্বাচন এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন, এবং সেই নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে। তো এই বক্তব্যের প্রবক্তা এই মুহূর্তে প্রধানত বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলন সেটা এখন, এবং এরপরে এনসিপিও এর সাথে আছে, সম্ভবত এবি পার্টিও এই বক্তব্যের সাথে। আমরা যতদূর জানি যে জোনায়েদ সাকির, গণমোর্চা, তারাও এরকম বাম রাজনৈতিক দলের কেউ কেউ মনে হয় যদিও তারা বিএনপির অ্যালায়েন্স জিজ্ঞেস করছে, তারা কিন্তু বিএনপির সাথে অনেকদিন একসাথে ছিল। তো এই যে অবস্থা, তাতে কি প্রথম প্রশ্ন হচ্ছে যে এই রকম ভাগাভাগির কারণে বিএনপি আগের চেয়ে দুর্বল অবস্থানে গেল কিনা, সেটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে পিয়ার পদ্ধতিতে যে নির্বাচন চাওয়া হচ্ছে, তাকে আপনারা মোটে মানতেই চাচ্ছেন না, অথচ অনেকে বলছে এটা খুবই গণতান্ত্রিক, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়। এবং বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, তিনি গতকাল বলেছেন যে এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার, ভোটের যে মৌলিক অধিকার, সেই অধিকার রক্ষার একটা একেবারে গ্যারান্টি, রক্ষা কবচ। কেমন এই বিষয়গুলোকে আপনারা কীভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে সংস্কার বিষয়টা যেটা আমি আগেও বলতেছিলাম যে সংস্কারের অর্জন, রসুন আর পেঁয়াজের দাম কমলে যদি অর্জন হয় সেইভাবে তো আর বলা যাবে না। আমরা সংস্কারটা যেটা মনে করেছিলাম বা এখনও মনে করি, ধারণ করি, যেই সংস্কারের মধ্য দিয়ে অনৈতিক দুর্নীতি, ঘুষ টুস অনেকাংশে কমে আসবে এবং একজন মানে কি বলে যে একজন ন্যায়পরায়ণ রাষ্ট্র যাতে ন্যায়ভাবে পরিচালিত হয়, সেরকম জনগণের অধিকার রক্ষার জন্য যে ধরনের এটার জন্য আমরা মনে করেছিলাম যে যে কিছু বিষয়ের উপর, যেমন নির্বাচন কমিশন যদি এমন কঠিন আইন তাদের উপর দিয়ে দেওয়া হয় যে কোনো জাল ভোট দিতে পারবে না, মরা মানুষ এসে ভোট দিয়ে চলে যায়, যেটা আমরা হাসিনার আমলে দেখেছি, এগুলো করতে পারবে না। এর জন্য আইন প্রণয়ন করা শক্তভাবে, যাতে শুনে অনেকটা ভয়ের মধ্যে থাকে। তারপরে আপনার এই যে কি ডামি নির্বাচন, ডামি প্রার্থী যারা হয়, এদের জন্য একটা আইন প্রণয়ন করা, এই যে একটা ফালতুমি, ডামি কি, এই যে ফালতু, এদের জন্য একটা বিচার করা, এবং যারা মানে স্বৈরাচার বলি, সন্ত্রাস বলি, সামাজিকভাবে বা স্থানীয়ভাবে তারাও যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে প্রার্থী হিসেবে, এবং নির্বাচনের প্রক্রিয়াগুলো যেন সঠিকভাবে প্রণয়ন করা সম্ভব হয়। যেমন 70 অনুচ্ছেদের কথা যেটা শাহিন ভাই বলেছেন, 70 অনুচ্ছেদ কেন, যতটুকু জানি 218টি বিষয়ের মধ্যে আপনার 197টা বিষয়ে কিন্তু একমত হয়ে যাওয়া 3-4 মাস আগে। তাহলে এখন পর্যন্ত সেইখানে সমস্যাটা কোথায়? এখন যদি বলেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এটাও একটা সংস্কার, এখন যদি ছাত্রছাত্রীরাও আন্দোলন করতেছে যে আমরা 10 সাবজেক্টে পরীক্ষা দিব, 5টায় ফেল করুম আর 5টায় পাশ করুম, তাতে যদি 33 করে অ্যাভারেজ হয় 10টায়, অর্থাৎ 330 না মার্ক পাই, তাহলে আমাকে পাশ দিতে হবে। তাহলে তো তাদের এটাও যৌক্তিকভাবে আমরা করতে পারি। এই সকল কথা আর স্থানীয় সরকার নির্বাচন যেটা সামনে আনা হয়, এটার কারণ একটাই, যারা এই দাবিটা তুলছে মূলত তারাই কিন্তু সরকারের কলকাঠি নাড়ছে, তারাই কিন্তু মানে অদৃশ্যভাবে তারাই কিন্তু ক্ষমতাকে
পরিচালনা করছে। এই জন্যে তাদের এই সময়টাকে আরও দীর্ঘায়িত করবার জন্যে কিছু ফেক কথাবার্তা, যেটা আমাদের দেশের মানুষ যার সাথে সম্পৃক্ত নয়। এ পর্যন্ত দেখা গেছে আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ থেকে শুরু করলে লতিফুর রহমান, হাবিবুর রহমান, এই পর্যন্ত যতগুলা ইন্টারিম গভর্নমেন্ট বলি আর তত্ত্বাবধায়ক সরকারি বলি যেটাই গঠিত হয়েছে, কেউ কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়নি। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার একটু চেষ্টা করেছিল, তারাও কিন্তু পারে নাই, তারা কিন্তু মানে পরে পিছনে চলে গেছে। তো এখন যেটা স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলা হয় এবং আপনার এই কী বলে যে এই পিআর পদ্ধতির কথা বলা হয়, এইগুলো শুধুমাত্র তারা চাচ্ছে এটাকে বিলম্বিত করে যাতে তারা আরও ক্ষমতাটা এনজয় করতে পারে। আপনি দেখবেন জামাত ইসলামী 300 আসন কিন্তু প্রার্থী ঘোষণা করে ফেলছে। এনসিপি বলতেছে 400 আসনের মধ্যে, কোথা থেকে 400 আসন হলে আমরা জানি না, 400 আসনের মধ্যে তারা 300 আসন পাবে। এই যে এই কথাবার্তাগুলো বলে তারা কি বোঝাতে চাচ্ছে, অ্যাকচুয়ালি আমি তো মনে করি যে তারা নির্বাচন হয়তোবা এই মানে চায় না এই মুহূর্তে, তারা আরও কিছুদিন পাওয়ার এনজয় করে কিংস পার্টির মতো মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে। আজকে দেখলাম হাসনাত আবদুল্লাহ সাহেব রাজশাহীতে যেইভাবে বক্তৃতা করলেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে আকৃতি প্রকৃতি, যেইভাবে হাতা গুছিয়ে মনে হয় যে মারামারি শুরু করবে, এইগুলো কোন ধরনের আচরণ হইতে পারে? আমি অবশ্যই মনে করি যে এগুলো ঠিক না। এবং জামাত এনসিপি তাদের বক্তব্য বিবৃতির মধ্যে দোয়াশা আছে, তারা এক এক সময় এক এক কথা বলে, এক এক সময় এক এক কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে এবং ধূম্রজাল সৃষ্টি করতেছে। তা আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে বলতে চাই, এদেশের মানুষ অত্যন্ত সচেতন। আর মব জাস্টিস বলে শুধু এটাকে বিকৃতি করা যাবে না, আমাদেরকে মনে রাখতে হবে জনরোষ বলতেও কিন্তু একটি শব্দ আছে, যেটা 24-এর পরে থেকে এখন আমরা শুনতেছি মব জাস্টিস। এই জনরোষকে আপনি কি করবেন? আজকে যারা বিভিন্ন মামলার আসামি, আপনি নির্বাচন কমিশনার মানে প্রধান নির্বাচন কমিশনার সহ প্রধান বিচারপতি আরও যারা কিছু আছে বাহিরে আছে, তারা যদি রাস্তা দিয়ে হাঁটে তাহলে জনগণ কি করবে? তারা যে 17 বছর যে অত্যাচার নির্যাতন, আজকে যদি ডিবির হারুন আসে, আজকে যদি বিপ্লব আসে, তারা জনসম্মুখে যদি আসে, তাহলে জনগণ কি করবে? জনগণের কি করণীয়? এটাও কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের বলা উচিত। আর তা নাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে নেওয়া উচিত। এই যে সকল মোভ হচ্ছে, আমি মনে করি এদের শৈথিল্যতার কারণে হচ্ছে এই বর্তমান সরকারের, এবং এই শৈথিল্যতা যদি মানে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমরা আরও খারাপ কিছু দেখব বলে আশঙ্কা করছি। অনেক ধন্যবাদ। সৈয়দ লিটু, আপনার কাছে আসি। ভিপি ইব্রাহিম ভাই বলছেন বা জনশ্রুতি আছে মোটামুটি এখন রাজনৈতিক অঙ্গনে একথা অনেকটাই প্রচলিত, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না, পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না, তারা বলছেন যে প্রকৃতপক্ষে এই যে একটা ধারণা বাংলাদেশে অনেকটা নতুন ধারণা, এই পদ্ধতিতে কখনোই বাংলাদেশের নির্বাচন হয়নি। এমনকি বিশ্বের বেশিরভাগ মানে সেটা অনেক বেশিরভাগ অর্থে হয়তো হাতে কোনো কয়েকটা দেশ ছাড়া বাদ বাকি সারা বিশ্বেই নির্বাচনে আমাদের দেশে প্রচলিত যে ব্যবস্থা এরকমভাবেই নির্বাচন হয়। তো এরপরে যখন এই পিআর পদ্ধতিতে নির্বাচন করার চেষ্টা চলছে, এই চেষ্টাকে ভিপি ইব্রাহিম যেমন বললেন, এইভাবে অনেকেই বলছেন যে শুধুই মাত্র নির্বাচন বিলম্বিত করার জন্য, এবং এর ভেতর থেকে আসলে যারা এই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা বিশেষ সুবিধা পেতে চাচ্ছে। আপনার কি মনে হয় এবং এই বিশেষ সুবিধাটা কি? আপনি পিআর পদ্ধতির নির্বাচনটাকেই বা কেমনভাবে দেখেন? জি, আবার আপনাকে ধন্যবাদ। দেখেন, প্রথমে একটা কথা বলে নিই, একটা মানে দুঃখজনক একটা মানে বেশি কষ্টের একটা জায়গা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি, খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এই সরকারের যারা মানে বিশেষ করে যে ঐক্যমত্য কমিশনে যারা আছেন, সংস্কার কমিশনে যারা আছেন, আমরা দেখছি যে তারা কিছু পদ্ধতি বা কিছু প্রক্রিয়ার পক্ষ নিচ্ছেন। এইটা কিন্তু খুব ভয়াবহ। আসলে কমিশনের কাজ হলো সবার সঙ্গে আলোচনা করে একটা মানে অবস্থানে পৌঁছানো। সবাই যেসব নিয়ম কানুনের কথা, পরিবর্তনের কথা, সংস্কারের কথা বলেছেন, সেগুলোর মধ্যে থেকে কোনটা সর্বজন গ্রাহ্য বা অধিকাংশের কাছে যে কোনটা গ্রহণযোগ্য সেটা তারা নির্ধারণ করবেন। তাদের কাজটা কিন্তু এটা হওয়া উচিত। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকার পক্ষ যেন
কিছু মানে সংস্কার, কিছু পদ্ধতির পক্ষ নিয়ে বসে আছেন, যেখানে অন্য কেউ তার বিরোধিতা করলেই তারা সেই পক্ষের প্রতি ক্ষেপে যাচ্ছেন। এটা কিন্তু খুব দুঃখজনক, এটা কিন্তু খুব আশঙ্কাজনক। আর মানে এবার ইসে যদি আসি, পিয়ার পদ্ধতির জায়গায় আসি, দেখেন মানে কে কিভাবে নিচ্ছে, কে বিরোধিতা করছে সেটা বড় কথা না। গণতন্ত্র নিজেই কিন্তু একটা তত্ত্ব, গণতন্ত্র নিজেই একটা পরিপূর্ণ একটা পদ্ধতি, যেটাকে আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে যখন যেরকম ইচ্ছা করতে পারবেন না। তার একটা গতি আছে, তাকে সেই গতিতে চলতে দিতে হবে। তার একটা রূপ আছে, কাঠামো আছে। একদম সেই কাঠামো অনুযায়ী তাকে চলতে দিতে হবে। এখন ধরেন আমাদের এই রাজনৈতিক দলগুলো বা যে কারো হোক, সংস্কারের উদ্দেশ্য অথবা কারো মানে প্রস্তাবনার উদ্দেশ্য কিন্তু এমনটা হওয়া উচিত না যে কি পদ্ধতি আসলে আমাদের ছোট দলগুলো থেকে কিছু মানুষ সংসদে যেতে পারবে, অথবা কি পদ্ধতি কেমন করে এটাকে একটু রিফর্ম করতে পারলে আমাদের ছোট দলগুলো একটু ক্ষমতার কাছাকাছি যেতে পারবে। এইটা কিন্তু সংস্কারের উদ্দেশ্য হওয়া উচিত না। কোনো দলের পক্ষে ধরনের প্রস্তাবনা কিন্তু আসা উচিত না। প্রত্যেকের প্রস্তাবনার উদ্দেশ্য আসা উচিত যে এই দেশে দীর্ঘকাল একটি মানে খারাপ নির্বাচনের অভিজ্ঞতা, এই দেশের মানুষের মানে আশা আকাঙ্ক্ষা ভোটার মানে তাদের ভোটের প্রতিফলন কোনোদিন হয়নি, সেটাকে কি পদ্ধতি মানে আনলে মানুষ মানে ভালো তাদের মানে যোগ্য প্রতিনিধি তারা খুব মানে কি বলে স্বেচ্ছায় মনোনয়ন করতে পারবেন। অর্থাৎ মানে নির্বাচন কমিশনের মাধ্যমে সরকারের সহযোগিতায় এমন কিছু প্রস্তাব, এমন কিছু পদ্ধতি আসতে হবে এই দেশে, যেখানে নির্বাচনে পেশিশক্তি সম্পন্ন প্রার্থীরা প্রার্থী হতে পারবেন না, অথবা কেউ অন্যায়ভাবে করতে পারেন, নির্বাচনে বিজয়ী হতে পারবেন না ভুল পথে। এইগুলোকে ঠেকানোর জন্য কি কি পদ্ধতি আনা যেতে পারে, সেইগুলো রাজনৈতিক দলগুলো সে ধরনের প্রস্তাবনা দেওয়া দরকার। কিন্তু আমরা এই পিয়ার পদ্ধতি এমন একটি পদ্ধতির প্রস্তাবনা যেখানে এই যারা এই প্রস্তাবটা আনছেন তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট, যে তারা মানে অপেক্ষাকৃত ছোট দল, কিন্তু তারা সংসদে যেতে চান। এই যে মানে ব্যক্তি স্বার্থ, এই যে দলীয় স্বার্থের যে চিন্তা, এই জায়গা থেকে বের না হলে রাজনীতি তো সংস্কার হবে না। রাজনীতি সংস্কার না হলে দেশের মানে কোনো সংস্কারই কাজ হবে না। চমৎকার বলছেন সৈয়দ লিটু, আপনাকে অনেক ধন্যবাদ। শাহীন চৌধুরী, আপনার কাছে আসে সৈয়দ লিটু যেটা বলছিলেন যে তারা ছোট দল বাট ক্ষমতায় যেতে চায়, এবং সেই জন্য এই পিয়ার পদ্ধতি এটা সেটার কথা বলছে। বাট তাতেও কি সম্ভব তাদের পক্ষে? আপনি কি আপনার কি মনে হয়? আপনি তো অনেক কিছুর সাথেই জড়িত, দেখেন, শোনেন, লেখেন, বলেন। আর আরেকটা প্রশ্নও এর সাথে যোগ করতে চাই, যে এটাও সৈয়দ লিটু বলেছেন, এটা একটা গুরুতর অভিযোগও বটে। তিনি একজন রাজনৈতিক দলের সভাপ্রধান, অর্থাৎ তার দলের তিনি প্রধান। সেটা হচ্ছে যে কমিশনের সদস্যরা পক্ষপাতিত্ব করছেন। এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখেন? আপনার কাছে প্রশ্ন দুটো। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, আবার সবাই আলোচকদেরও ধন্যবাদ। এই আপনার দুটো প্রশ্ন যাওয়ার আগে আমি একটু ওই আগের বারে যে লিটু ভাই একটা আলোচনা করেছিলেন বা বহুল আলোচিত একটি বিষয় মব জাস্টিস, এটা নিয়ে আমি একটু দু একটা কথা বলে তারপরে আপনার প্রশ্নে যাচ্ছি। মব জাস্টিসটা কারোর জন্য সমর্থনযোগ্য না। কেন মব হয়েছিল? ওই যে কিছুটা হলেও আমাদের ইব্রাহিম ভাই সমর্থন করেছেন যে এখন যদি ডিবি প্রধান হারুন এসে উপস্থিত হয়, জনগণ তারা কি করবে? আমি বোঝাতে চাইছি তাদেরকে আইনের আওতায় নেওয়া উচিত। হ্যাঁ, সেটা আমিও সমর্থন করি না, কিন্তু কখন কি ঘটনা ঘটে সেটার কিন্তু নিয়ন্ত্রণ নাই। কিন্তু মব জাস্টিসগুলো কেন হচ্ছে আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানে পুলিশ বিভাগের উপর দিয়ে যে একটা নেমেছে, মানে অনেকটা সুনামির মতো, মানে পুলিশ তো প্রায় পালাই গেছিল। পুলিশ এখনও কিন্তু পুলিশ পুনর্গঠিত হয় নাই। সুতরাং মেইন দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা কিন্তু পুলিশের, সেনাবাহিনী বা অন্যদের কিন্তু তারা হলো সহায়ক শক্তি। সেই জায়গাটা এখনও পুনর্গঠিত হয়নি বলে কিছু কিছু মব জাস্টিস হচ্ছে বা হয়েছে। আমি এই প্রসঙ্গে, যেহেতু ইব্রাহিম ভাই আছেন, উনি বিএনপি একজন নেতা, আমি ওনার এক নেত্রীর বক্তব্য আমি বলি। গতকালকে ওনার এক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা একটা বলেছেন, আলোচনায় বলেছেন যে 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়াটা হলো বিভৎস মব জাস্টিস। এখন প্রশ্ন হচ্ছে যে এই 32 নম্বরটা কেন ভাঙা হয়েছিল? আপনার মনে থাকতে পারে যে শেখ হাসিনা এখান থেকে পালিয়ে যাওয়ার পরে ভারতে বসে একের পর এক রাজনৈতিক বক্তব্য দিচ্ছিলেন, এবং তার আর একটা সবচেয়ে বিতর্কিত ছিল, তখনও পর্যন্ত তার বিরুদ্ধে 227টা মামলা হয়েছে। তিনি এক কর্মীকে নির্দেশ দিয়েছিলেন যে এদের খোঁজখবর নাও এবং তাদেরকে একে একে হত্যা করো।
এই ধরনের কথা যখন বলতেছিল তখন কিন্তু এই কর্মসূচিটা আছে যে ঠিক আছে তার মুখ বন্ধ করার জন্য আমরা কি করব, তার স্মৃতিচিহ্ন তার যে পৈতৃক নিবাস সেটাকে আমরা গুড়িয়ে দেব, সেই কারণে গেছিল। তো এখন রুমিন ফারহানার বক্তব্যটা আমার কাছে মানে ওনার বক্তব্যটা শুনে আমার মনে হয়েছে যে উনি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন না বিএনপির প্রতিনিধিত্ব করেন আমি জানি না। যাই হোক, এটা বোধহয় আমাদের ইব্রাহিম ভাই নিশ্চয়ই এ ব্যাপারে কিছু বলবেন। এখন আপনার মূল প্রসঙ্গে আসি, পিআর নেগেটিভ পজিটিভ দিক আমি মনে করি যে ধরে নেন এদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলো, তাতেও কিন্তু বড় দলের কোনো লস নাই। পিআর পদ্ধতিতে কি হয়, ওখানে নির্বাচন হয় প্রতীকে নির্বাচন। ধরে নিলাম যে ভোট কাস্ট হলো, তার মধ্যে বিএনপি যদি 40% ভোট পায়, অতীতের রেকর্ড থেকে হয়তো আর বা 40%ই ধরলে, এটা ধরলে তাহলে 400 আসনের পার্লামেন্ট যদি হয় তাহলে বিএনপির সংসদ সদস্য সংখ্যা হবে কত, 400 মানে 40 ইন্টু 160। হ্যাঁ, এখানে হলো ডাইরেক্ট রেজাল্টের সঙ্গে বিএনপি এখানে কিন্তু লস হলেও কিন্তু বিএনপি কিন্তু যদি সরকার গঠনের প্রশ্ন আসে, রাষ্ট্রপতিকে কিন্তু ওই বিএনপিকেই আহ্বান করতে হবে সরকার গঠনের জন্য। যদি জামাত ধরেন, জামাত যদি 8% ভোট পায়, অতীতে তাদের 5, 6 বা 7 রেকর্ড আছে, 8% হলে কত হয়, 32টা আসন অন্যান্য দলেরই, কিন্তু কেউই কিন্তু আর সরকার গঠন করতে পারছে না। আপনি বলবেন যে ছোট দলগুলো জোট হয়ে, সেই সুযোগ কিন্তু নাই। আসলে বড় দলের প্রতি তখন ছোট দলগুলো ঝুঁকবে যে ঠিক আছে ওনারা তো সরকার গঠন করছে, আমরা দেখি কিছু অংশীদার হই। পিআর পদ্ধতির পজিটিভ দিকটা হলো ছোট দলগুলো তাদের ভোট কম থাকার পরেও তারা সরকারে অংশীদারিত্ব পাবে, মূল্যায়ন না, অংশীদারিত্ব পাবে। এটা হলো ছোট দলগুলো। আর বড় দলের দলীয় প্রতিনিধি হবে, জনপ্রতিনিধি হবে না সেক্ষেত্রে। জনপ্রতিনিধি নেগেটিভ দিকে এটাও কিন্তু দলীয় প্রতিনিধি। কারণ হলো যেমন ধরেন একটা নির্বাচনী এলাকা, মনে করেন ঢাকায় সেখানে যারা ভোটাররা তাদের নিজস্ব একজন প্রতিনিধি তাদের চয়েসে থাকতে পারে, কিন্তু এবং ওই লোককে চয়েস করার অধিকারটা তো একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার ভোটের ক্ষেত্রে, ভোটের অবশ্যই, কিন্তু ওই চয়েসের সুযোগটা কিন্তু থাকে না। প্রতীকে নির্বাচন হলে সেখানে দেখা গেল যে আমাকে বিএনপি ওই আসনের হিসাবে বা আপনাকে ওই আসনের এমপি হিসেবে ডিক্লেয়ার দিয়ে দিল। এটা হলো আরেকটা নেগেটিভ দিক, যে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি পাবে না। এটা পিআর পদ্ধতির নেগেটিভ দিক। আর পজিটিভ যে দিকগুলো বলেন, আর আরেকটা যেটা প্রশ্ন করেছেন আপনি, যে নির্বাচন কমিশন, ঐকমত্য কমিশনের পক্ষপাতিত্ব, আমার মনে হয় যে লিটুবের সঙ্গে এই বক্তব্যের সঙ্গে আমি একমত না এই কারণে, ঐকমত্য কমিশন আজকে পর্যন্ত কিন্তু পক্ষপাতিত্ব করছে, এই কথাটা বিএনপিও বলে নাই বা অন্যান্য দলগুলো বলে নাই। সুতরাং পক্ষপাতিত্বের এই অভিযোগটা আমার মনে হয় ঠিক না। তবে দীর্ঘসূত্রিতার অভিযোগ আমি স্বীকার করি, যে আলোচনায় যতটুকু কনসেনসাস হয়েছে সেই কনসেনসাসের ভিত্তিতে আমি মনে করি দ্রুত একটা ডিক্লারেশনে আসতে পারে বা একটা সমাধানের দিকে আসা উচিত, যেটাকে আর দীর্ঘায়িত করাটা আমার মনে হয় কারো কাম্য না। জি জনাব শাহীন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আবার একটা বিরতিতে যাচ্ছি, আলোচনা আরও শুনবো। অবশ্য আমরা এই বিরতির পর অল্প সময় পাবো। তো যাই হোক দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, খুব শিগগিরই ফিরছি। দর্শক, বিরতির শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। আমরা একদম আলোচনার আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্বে আমরা খুব বেশি সময় পাবো না। ইব্রাহিম ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি, বাট একটা প্রশ্ন 3 জনের উদ্দেশ্যে রাখছি। প্রশ্নের ব্যাপারে আপনাদের 3 জনের মতামত 1 মিনিট করে ব্যক্ত করার সুযোগ পাবেন। প্রশ্নটা হচ্ছে যে মাত্র 1 বছর আগে যারা ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল, বাংলাদেশের মাটিতে আজকে তাদের ঠাঁই হয়নি। স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন দেখেও যাদের শিক্ষা হয়নি, তাদের পরিণতিও একই হবে। নাটোরের জনসভায় কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমি এই বক্তব্য থেকে মনে করছি যে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপিকে উদ্দেশ্য করেই সম্ভবত তিনি কথা বলেছেন। এই বক্তব্যটাকে আপনারা 3 জন কে কীভাবে দেখছেন? আমি এই বক্তব্যের জন্য নাহিদ ইসলামকে ধন্যবাদ জানাই, এই বক্তব্যের জন্য। হ্যাঁ, পাশাপাশি তাকেও কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ একটি মানে কি বলে যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য 17 বছর যাবৎ আন্দোলন করে আসছে বাংলাদেশের জনগণ। আর এখন তাদের ভূমিকাটা কি, এইটা আমি সুস্পষ্টভাবে বলতে চাই। 111 থেকে শেখ হাসিনার শিক্ষা গ্রহণ করেন, এই দিকে 24-এ কিন্তু তাকে পলায়ন করতে হয়েছে।
এই 24 থেকে যারা অর্জনকারী বেশি দাবি করে, কে কী করেছে আমরা জানি, আমরা কিন্তু রাজপথে ছিলাম। এত এককভাবে দাবি করে এই অর্জনটাকে বরং মানে ছোট করে দেখা হচ্ছে। আমাদের যে সকল ছেলেপিলেরা, আমাদের সন্তানেরা যা করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কিন্তু তাদের দাবির পরিমাণটা যে এত, অন্য কারোর কোনো কিছুকে স্বীকৃতি দিতে চায় না। বেগম খালেদা জিয়া এই এত বছর বয়সেও তিনি জেল খেটেছেন, চিকিৎসা পান নাই, তারপরেও কিন্তু তিনি আপোষ করেন। আপোষ করে তাকে বিদেশ যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই দিন যদি খালেদা জিয়া সেই প্রস্তাবে রাজি হয়ে বিদেশ যাইতো, তাহলে নাহিদ, সার্জিস, হাসান আব্দুল্লাহ, এদের সৃষ্টি তো হইতো না, এদের সৃষ্টি তো হইতো না। আজকে তারা যেভাবে, তাদের প্রতি আমাদের সম্মান আছে, এটা আমি অসম্মানভাবে দেখি না, জি। কিন্তু তাদের যে বাগাড়ম্বর, এটা আমি মনে করি যে সঠিক না। সৈয়দ লিটু প্রশ্ন রাখি। জি, ধন্যবাদ। দেখেন, এই বক্তব্য থেকেই নাহিদ সাহেবদেরকে এবং তাদের পুরো দলকে আমি মানে সতর্ক, এই তার মেসেজ থেকেই আমি সতর্ক হতে বলবো। কারণ বিগত সরকারের সময় আমরা যখন দেখতাম যে কোনো একটি অধিকার বঞ্চিত মানুষের দল যখন কোনো দাবি দেওয়া নিয়ে আসতো, রাস্তায় আসতো, তখন কিন্তু ছাত্রলীগ, যুবলীগ এই প্রশাসনের সহযোগিতা তাদের উপরে হামলা করতো, প্রশাসনকেও তারা গুরুত্ব দিত না। এখন যদি আবার সেই অবস্থাই হয়, তাহলে তো আমরা বলবো যে এই ছাত্রলীগ, যুবলীগ হচ্ছে মবের জন্মদাতা, আর এনসিপিকে আমরা দেখতে পাচ্ছি এই মবকে প্রাতিষ্ঠানিক রূপদানকারী। জি, আপনার এই বক্তব্য। জায়গা থেকে আমাদেরকে সরে আসতে আপনার বলবো। বক্তব্য একদম পরিষ্কার। শাহিন চৌধুরী। ধন্যবাদ। যে বক্তব্যটা আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন, এটার সঙ্গে আমার মনে হয় যে ইব্রাহিম ভাইয়ের বক্তব্যটা আমার ভালো লেগেছে। ইব্রাহিম ভাই যেটা বলেছেন যে ফ্যাসিস্টের পতন দেখে যাদের শিক্ষা হয় নাই, তাদের অবস্থা একই রকম হবে, এবং তিনি আবার এদেরকেও স্মরণ করে দিচ্ছেন যে এদেরও একই অবস্থা হতে পারে। আমি ওনার ওই বক্তব্যের সঙ্গে একমত। আর অন্য একটা বিষয়ের সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করছি, সেটা উনি যে একটা তথ্য দিয়েছেন যে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চেয়েছিলেন, তিনি যান নাই, আমরা হতো না, কিন্তু খালেদা জিয়াকে বিদেশে শেখ হাসিনা পাঠাতে চেয়েছিলেন বলে আমরা জানি না, গণমাধ্যম যায় না, বরং ওনার চিকিৎসার জন্য বারবার পারিবারিকভাবে আবেদন করা হয়েছে, আকুতি মিনতি করা হয়েছে, ওনাকে বিদেশে চিকিৎসা উনি করার যখন সুযোগ জীবন দেওয়া হয় মৃত্যুর নাই। সন্ধিক্ষণে, তখনও ওই সুযোগ সময়, দেওয়া হয় নাই। এছাড়া বহুবার তখনও যেটা সুযোগ হয়তো দেওয়া আপনারা হয়নি। জানেন ঠিক না, আছে, আলোচনা- বহুবার হ্যাঁ। প্রস্তাবনা দেওয়া হয়েছে, বহুবার। না, আমরা জানি না এটা। ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ শাহিন চৌধুরী, অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই এবং সৈয়দ মইনুজ্জামান লুটু। দর্শক, আমরা আলোচনা শেষ করছি, আজকে আর একদমই সময় নেই। আপনারা সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।